You are watching Magic Box Entertainment. ভূতের গল্প মানেই রোমাঞ্চকর গা শিরশিরে অনুভূতি। এই কুয়াশাচ্ছন্ন শীতের সময়ে আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তাই আমরা নিয়ে এসেছি একটি গ্রাম্য ভৌতিক গল্প। আমাদের এবারের নিবেদন অনামিকা রচিত গল্প জটাবুড়ি ও অতৃপ্ত আত্মা। আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি ভৌতিক রোমাঞ্চকর গল্পের ঝুলি। গল্পগুলো সময় মতো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুরু হচ্ছে অনামিকা রচিত গ্রাম্য ভৌতিক গল্প জটাবুড়ি ও অতৃপ্ত আত্মা। যখন আমি কানাইচকে প্রবেশ করলাম তখন সন্ধ্যা নেমেছে। গ্রাম্য অন্ধকারে সব কিছু অস্পষ্ট হয়ে উঠেছে। কিছুটা আগে পর্যন্ত রাস্তার ধারে দু একটা দোকানপাট চোখে পড়ছিল, কিন্তু এখন একেবারে শুনশান সব দিক। একটা পিচের রাস্তা সোজা চলে গেছে। আশেপাশের জমির চেয়ে রাস্তাটা কমপক্ষে 10-15 ফুট উঁচু। রাস্তার ঢালু ধারে হরেক রকম গাছ। শীতের সন্ধ্যায় তার ওপারে চাষের জমির উপরে হালকা কুয়াশা অন্ধকারের উপরে জমে রহস্যময় পরিবেশ রচনা করেছে। অলৌকিক কিছুর উপরে তেমন দৃঢ় বিশ্বাস না থাকলেও এমন পরিবেশে হৃদস্পন্দন কিছুটা দ্রুত হয়ে যায়। আমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ডিসেম্বরের শীত, তবু বাসে চড়ে যখন আসছিলাম তখন এত ঠান্ডা অনুভব করিনি। বাস থেকে নেমে একটা টোটোয় চেপে যখন কানাইচকের কাছে নামলাম তখনই টের পেয়েছিলাম শীতের তীব্রতা। তারপর পায়ে হাঁটা পথে যত এগিয়ে চলেছি সমানুপাতিকভাবে উষ্ণতা তলানিতে ঠেকেছে। গায়ে যথেষ্ট শীতের পোশাক রয়েছে, তবুও সেই উষ্ণ আবরণের তলায় শীতের শিরশিরানিতে লোম খাড়া হয়ে উঠছে। কি যেন একটা আশঙ্কার মেঘ অঝরে ঝরে পড়ার আগে থমকে রয়েছে কিছুর অপেক্ষায়। সন্ধ্যার সময় এমন গ্রাম্য নিশ্চুপ পথ ধরে আরও কিছুটা চলার পর হঠাৎ রাস্তার ধার থেকে একটা টর্চের তীব্র আলো এদিকে ওদিকে ঘোরাঘুরি করে আমার মুখের উপরে স্থির হলো। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল। আমি চোখ বন্ধ করলাম, আর তারপরেই কানে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। কি তাহলে চিনে আসতে পারলি? আমার কলেজের বন্ধু আকাশ। ওর বাড়িতেই এসেছি আমি। যে রাস্তা ধরে এতক্ষণ হেঁটে আসছিলাম সেই রাস্তার ডান দিকে একটা গলি পথ চলে গেছে। সেই গলির মুখে দাঁড়িয়েই আকাশ আমার অপেক্ষা করছিল। হ্যাঁ, রাস্তাটা তো সোজা, তবে বড্ড অন্ধকার আর নিরিবিলি। চল চল, এখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। আয়। বন্ধুর সঙ্গে সেই মাটির গলিপথ ধরে এগিয়ে চললাম। ওর হাতের টর্চে পথ আলোকিত হয়েছে। এতক্ষণ যে নিঃসঙ্গতা আমার মনে অজ্ঞাত ভয়ের অস্পষ্ট জাল রচনা করছিল তা বন্ধুর সাক্ষাতে সম্পূর্ণ ছিন্ন হয়েছে। চারপাশের এই অন্ধকার এখন মনে আনন্দ ভরা
রোমাঞ্চ সৃষ্টি করছে। আকাশের সঙ্গে আমার পরিচয় কলেজে পড়ার সূত্রে। আমার বাড়ি বারাসাতের দিকে। উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হয়েছিলাম কলকাতার একটি কলেজে। সেখানেই আমার সহপাঠী ছিল আকাশ। ওর বাড়ি মেদিনীপুরে। কলেজে পড়ার সময়ই অনেকবার আসার কথা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। গত সপ্তাহে ফোন করেও আগামী মাসে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, তাই ও চাইছিল তার আগে আমি যেন ওর বাড়িতে ঘুরতে আসি। আমিও আর আপত্তি করিনি। উষ্ণতার পারদ যখন নিম্নমুখী হয় তখন বাঙালিদের মন ভ্রমণের নেশায় চঞ্চল হয়ে ওঠে। কুয়াশামাখা পরিবেশে প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়ানো বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হবে, সেই আশায় সোজা চলে এসেছি আকাশের বাড়িতে। ও জানিয়েছিল এই সময় ওদের গ্রামে একটা মেলা বসে। মেলার নাকি কিছু বিশেষত্ব রয়েছে। অতএব ব্যাগপত্র গুছিয়ে সোজা উপস্থিত হয়েছি ওদের গ্রামে। পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে এমনটা যদি আগে আন্দাজ করতে পারতাম, তবে হয়তো আরও কিছুটা আগে রওনা হতাম। সে যাই হোক, একবার যখন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে তখন আর চিন্তা কিসের। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে একসময় একটা বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়িটা পাকা, একতলা একখানা দালান। বাড়িতে ঢুকে কাকু কাকিমা অর্থাৎ আকাশের বাবা মাকে প্রণাম করলাম। থাক থাক বাবা, হয়েছে হয়েছে, অনেক বড় হও, ভালো মানুষ হও। যাও, ওইখানে গিয়ে জলে হাত পা ধুয়ে লাও। আমার এই আগমনে তারাও যথেষ্ট আনন্দিত। কাকিমা আমার আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠল। ব্যাগপত্র রেখে পোশাক পরিবর্তন করে হাত পা ধুয়ে এসে গল্প করতে বসলাম দুই বন্ধুতে। কলেজের পরে প্রায় 1 বছর কেটে গেছে। এর মাঝে সামনাসামনি দেখা হওয়া তো পরের কথা, মাঝে বেশ কিছুদিন ফোনেও কথা হয়নি। অতএব কথার পাহাড় জমে আছে দুজনের মনেই। গল্প করতে করতে সারা সন্ধ্যা কেটে গেল। তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে সেদিনের মতো শুয়ে পড়লাম দুই বন্ধুতে। পরদিন সকালে একটু বেলা করেই ঘুম ভাঙল। বাড়িতে থাকলে এতক্ষণে মায়ের ডাকাডাকিতে অস্থির হয়ে বিছানা ছাড়তে হতো। তারপর খাওয়া দাওয়া সেরে দুজনে আশেপাশে একটু ঘুরে এলাম। দুপুরে যখন স্নান করে খেতে বসেছি তখন আকাশ বলল, এই বুঝলি, বিকেলে একবার মেলার দিকে যাব। তুই বলছিলি যে এই মেলাটা নাকি একটু অন্যরকম। হুম, সেটা গেলেই দেখতে পাবি। আরে বললে ক্ষতি কি? হুম, সাসপেন্স সাসপেন্স। খাওয়া দাওয়া সেরে নিয়ে দুজনেই বিছানায় শুয়ে কথাবার্তা বলতে বলতে সামান্য বিশ্রাম নিলাম। তারপর সন্ধ্যা নামার আগে শীতের পোশাক গায়ে চাপিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। প্রায় মিনিট 20 হেঁটে আসার পর যখন দূর থেকে মেলার কোলাহল কানে পৌঁছালো তখন দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে। দিনের আলো হ্রাস পেতে পেতে যখন ঝুপ করে সন্ধ্যা নামে, সময়টা ঠিক সেই সন্ধিক্ষণ। কিছুটা এগিয়ে রাস্তার ধারে চোখে পড়ল বিশাল বড় একটা মেলার প্রবেশপথ। বাঁশের উপরে কাপড় জড়িয়ে তৈরি সেই প্রবেশপথের উপরে থার্মোকল কেটে বড় বড় করে লেখা কানাইচক মিলন মেলা। লেখার উপরে রূপলি অভ্র আলো লেগে ঝিকমিক করছে। দুই বন্ধুতে মেলায় প্রবেশ করলাম। যে রাস্তা ধরে আমরা মেলা পর্যন্ত পৌঁছেছি সেই রাস্তাটা মেলার মাঠের থেকে অনেকটাই উঁচু। মেলায় প্রবেশ করার সময় কিছুটা উঁচু থেকে সম্পূর্ণ মেলাটার আয়তন চোখে পড়ে এবং মফস্বলের ছোট মেলা দেখতে অভ্যস্ত আমার চোখ অবাক হয় এই মেলার আয়তন দেখে। মেলায় মানুষ গিজগিজ করছে। আমরা একে একে সব কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। খাবার দাবার, খেলনা, সাজগোজের জিনিসপত্র, দোলনা সব মিলিয়ে সাধারণ মেলা যেমন হয় তেমনই,
তবে উৎসাহ অনেক বেশি। মানুষ মেলার আনন্দকে রীতিমতো উদযাপন করছে। তবে আরও একটা বিশেষত্ব রয়েছে, সেটা ঘুরতে ঘুরতে একটু পরে নজরে পড়ল। বিষয়টা আকাশ আমায় আগে থেকেই বলতে পারত। সম্ভবত চমক সৃষ্টি করার জন্যই আগে থেকে জানায়নি। মেলার একটা জায়গায় কোনো দোকানপাট নেই। কাঠের তক্তা দিয়ে আয়তাকার একটা বেদি তৈরি করা হয়েছে। সেখানেই সারিবদ্ধভাবে জটাজুটোধারী সাধুর দল বসে রয়েছে। কমপক্ষে 100 জন তো হবেই। তাদের এক একজনের রূপ বড় অদ্ভুত। চেহারা দেখে তাদের বয়স আন্দাজ করা সম্ভব নয়। একসঙ্গে এতজন গেরুয়া বসনধারী সাধুকে দেখে অদ্ভুত অনুভূতি হলো মনে। গ্রামের লোকজন ঘুরে ঘুরে প্রণাম করছে সাধুদের। সাধুরা কিছু বলছেন না, ধ্যানমগ্ন মূর্তির মতো বসে আছেন। মাঝে মাঝে দু একজন হাত তুলে আশীর্বাদ করছেন। আমিও অবাক চোখে এই দৃশ্য দেখছি। আমাদের গ্রামের মানুষেরা মনে করেন তাদের সমস্ত দুঃখ কষ্ট এই সাধুরা আশীর্বাদ করলেই দূর হতে পারে। ও, এই সাধুরা কি এখানেই থাকে? কেউ জানে না কোথায় থাকে। তবে প্রতি বছর ঠিক এই সময় তারা এইখানেই উপস্থিত হয়। বাবা মায়ের কাছে শুনেছি এই মেলা হচ্ছে প্রায় 30 বছর ধরে। সাধুরা কিন্তু তার আগেও এই সময় এখানে আসতো। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মৌন সাধুদের কেন্দ্র করে এই সময় দু একটা দোকানপাট বসতে শুরু করে। তারপর দিনে দিনে তা মেলার রূপই নেয়। এখন তো দেখতেই পাচ্ছিস সেই মেলা কত বড় হয়েছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু সাধুরা এই সময়ে এখানে আসে কেন? সে কথা কেউ বলতে পারে না। আমি অবাক বিস্ময়ে ঘুরে ঘুরে বিষয়টা দেখতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে হঠাৎ অনুভব করলাম আমার তলপেট সামান্য ভারী হয়ে উঠেছে। প্রস্রাব করতে হবে। সে কথা আকাশকে বলতে ও বলল, ওই তো মেলার পেছন দিকে অন্ধকার জায়গা আছে, চল ওদিকেই করতে পারবি। দুই বন্ধুতে চললাম মেলার পিছন দিকে। এই আমি এখানেই রয়েছি, এখান থেকে সোজা চলে যা, অন্ধকার কোথাও একটা করে চলে আয়। মেলার ভিতরে যেমন আলোকজ্জ্বল গমগমে ভাব, পিছনের দিকটা ঠিক তার বিপরীত। কোলাহলের শব্দ সামান্য কানে আসছে বটে, তবে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। স্বাভাবিকভাবেই এদিকে কোনো লোকজন নেই। একটা মোটা গাছের পাশে দাঁড়িয়ে উদ্দেশ্য সাধন করতে করতে হঠাৎ নজর গেল ডান দিকে কিছুটা দূরে। মনে হলো দুখানা চোখ। অন্ধকারে যেমন বিড়ালের চোখ জ্বলজ্বল করে, ঠিক সেইভাবে চোখ দুখানা জ্বলছে। এদিকটায় আসার পথে মেলার যে শেষ প্রান্ত, সেখানেই একটা জায়গায় আকাশ দাঁড়িয়ে রয়েছে। ওকে এখান থেকে দেখা যাচ্ছে না। এই অন্ধকারাচ্ছন্ন নির্জন জায়গায় আমি সম্পূর্ণ একা। তবে কি ওটা কোনো বন্য প্রাণী? কিন্তু এখানে কোনো হিংস্র প্রাণী আছে এমনটা তো শুনিনি। নিজের কাজ শেষ করে ডান দিকে সেই চোখ দুখানার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে কয়েক পা এগিয়ে গেলাম। চোখ দুখানা এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি কেমন একটা ঘোরাচ্ছন্ন ভাব অনুভব করলাম। জ্বলন্ত চোখের অজ্ঞাত মালিক কে তা জানার কৌতূহলে যখন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রয়েছি, হঠাৎ ঠিক কানের কাছ থেকে ভেসে এলো একটা ক্ষণক্ষণে কণ্ঠস্বর। ইরে খোকা, এখানে কি করছিস? কোনো বৃদ্ধার গলা, কিন্তু সেই কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা আমার মনে
ভয়ের সঞ্চার করল। পিছন ফিরে কাঁপা গলায় বললাম, এই এই এখানে এখানে একটু এসেছিলাম, কিন্তু ওটা ওটা কি? ওটা ও আশ্রয় চায় তোর কাছে। যাকে ওর পছন্দ একমাত্র তাকেই দেখা দেয়। মানে? আবার সেই বিকট খিলখিল হাসি। মানে তুই নিজেই জেনে যাবি। যা। আমি আর সেখানে দাঁড়ালাম না। বুড়িটার কথাবার্তা কেমন সন্দেহজনক। আমি দ্রুত পায়ে যেখানে আকাশ দাঁড়িয়ে রয়েছে সেদিকে যখন ফিরে যাচ্ছি, তখন আবার একবার পিছনে তাকিয়ে দেখলাম ইতিমধ্যে বৃদ্ধা কোথায় অদৃশ্য হয়েছে। মুহূর্তের মধ্যে কোথায় গেল কে জানে। আমি পৌঁছাতে আকাশ বলল, কি রে, এত দেরি হলো? আমি আমার অদ্ভুত অভিজ্ঞতার কথা সবিস্তারে জানালাম। শুনতে শুনতে ওর চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল। ওর অভিব্যক্তির সেই ভাব দেখে আমিও অবাক হলাম। আমার কথা শেষ হলে সহসা সেই মুখের ভাব পরিবর্তন করে আকাশ বলল, নির্ঘাত ভয় পেয়েছিস? তুই যে এত ভীতু তা তো জানতাম না। ওরকম একটা পরিবেশ, মানে ওই পরিবেশে এরকম কিছু দেখলে ভয় পাওয়া কি খুবই অস্বাভাবিক? মনে হচ্ছে তুই জটা বুড়িকে দেখেছিস। বুড়ির মাথা ইদানিং খারাপ হয়ে গেছে। কাল সকালের দিকে তোকে নিয়ে যাব। দিনের বেলা ওই বুড়িকে একবার দেখে আসবি। এখন বাড়ি চল, অনেক রাত হয়েছে, চল। মেলাতে টুকিটাকি খাওয়া দাওয়া করে এরপর দুই বন্ধুতে ফিরতি পথে রওনা হলাম। কিন্তু এই সামান্য ঘটনা যে আমার জীবনে এমনভাবে প্রভাব ফেলবে তা কখনো কল্পনাই করিনি। খাওয়া দাওয়ার পরে রাতে যখন চোখ বন্ধ করে কম্বলের তলায় শুয়ে রয়েছি, তখন কেবলই সেই জ্বলন্ত চোখ দুখানা আমার মানসপটে ভেসে উঠতে লাগলো। সেই সঙ্গে দেখতে লাগলাম বুড়ির মুখখানা। অন্ধকারে আচ্ছন্ন সে মুখ, তবু সে মুখের চামড়া বয়সের আঘাতে যে কুঁচকে গেছে তা বোঝা যায়। চোখের কোটর দুখানা অস্বাভাবিক রকম গভীর। ওই দুখানায় আদৌ মণি আছে কিনা কে জানে। নিকষ অন্ধকার সেই কোটরে জমাট বেঁধে আছে। আরও বিক্ষিপ্ত সব দৃশ্য দেখতে লাগলাম। সেসব দৃশ্য আমার অচেনা। সারা রাত ধরে এপাশ ওপাশ করতে লাগলাম, কিছুতেই ঘুম এলো না। অথচ আমার পাশে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আকাশ। বিছানা ছেড়ে যখন উঠে পড়লাম, তখনও ভোরের আলো ফোটেনি। শরীরে অস্বস্তি অনুভব করছিলাম। বিছানা ছেড়ে উঠে পড়তে সেই অস্বস্তি সামান্য দূর হলো। সামান্য দিনের আলো ফুটলেই বাইরে একবার ঘুরে আসব। আকাশ উঠে তৈরি হতে সময় লাগবে, ওর জন্য অপেক্ষা করব না। বেশি দূরে যাওয়ার তো ইচ্ছে নেই। একটু বাইরে বের হলে যে অজ্ঞাত অস্বস্তি আমার হচ্ছে তা থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে। তাই আশেপাশেই ঘুরে আসব। চোখ মুখ ধুয়ে নিয়ে পোশাক পরার পর চিরুনিটা নিয়ে চুল আঁচড়াবো বলে আয়নার সামনে দাঁড়ালাম। চুল আঁচড়াবো কি, আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হতবাক হয়ে গেলাম। গতকালও আমি এই আয়নায় নিজেকে দেখেছি। হলফ করে বলতে পারি আমার চেহারার দশা এমনটা ছিল না। এক রাতের মধ্যে আমার চোখে মুখে ফুটে উঠেছে কেমন বিধ্বস্ত ভাব।
চোখ দুটোকে দেখে মনে হচ্ছে দীর্ঘ অনিদ্রার জন্য সে দুখানা বসে গেছে। মুখের চামড়ায় এই বয়সে যে টানটান ভাব থাকে তা বিলীন হয়েছে। যৌবনেই আমি যেন বার্ধক্যের দরজায় এসে দাঁড়িয়েছি। মনে এক রাশ হতাশা ভিড় করল। নিজেকে দেখতে লাগলাম মগ্ন হয়ে। দেখতে দেখতে হঠাৎ করে কয়েক সেকেন্ডের ব্যবধানে আয়নার ওপারে থাকা প্রতিবিম্বের চেহারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। আমার সঙ্গে সঙ্গেই সেই প্রতিবিম্ব নড়াচড়া করছে ঠিকই, কিন্তু সেই চেহারা কোনোভাবেই আমার নয়। শরীরের যেটুকু জায়গা উন্মুক্ত রয়েছে তার চামড়া স্পষ্টই দেখতে পাচ্ছি কুঁচকে গেছে, আর সেই বার্ধক্য পীড়িত মুখাবয়বের চোখের কোটরে জ্বলজ্বল করছে গত রাতে মেলার পিছনের অন্ধকারে দেখা চোখ দুখানা। আমি আতঙ্কে আর্তনাদ করে আয়না থেকে কয়েক পা পিছিয়ে এলাম, আর সেই আর্তনাদে সজাগ হয়ে এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে আমার কাছে এলো আকাশ। এই কি কি হয়েছে? আমার তখন মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আরে এমন চিৎকার করে উঠলি কেন? কি রে, বলবি তো? না, কিছু না। এমন অদ্ভুত দৃষ্টিভ্রমের কথা কোনো মানুষ বিশ্বাস করবে না, তাই তা বলা অমূলক। আমার দিকে কয়েক মুহূর্ত বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আকাশ আবার গিয়ে কম্বলের তলায় ঢুকে পড়ল। মনে তৈরি হওয়া একরাশ ধোঁয়াশা আর সংশয় নিয়ে একটু পরে আমি বাইরে বেরোলাম। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসার পর একটা চায়ের দোকান দেখতে পেয়ে কিছুক্ষণ সেখানে বসে এক কাপ চা পান করে ফিরতি পথ ধরলাম। সকালের তাজা বাতাস গায়ে লাগতে মনের অস্থির ভাব অনেকটাই দূর হয়েছে। ফিরে এসে প্রাতরাশ সেরে নিয়ে আকাশকে সঙ্গে করে রওনা হলাম জটাবুড়ির আস্তানার দিকে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটা খালের পাড়ে। সেই পাড় বরাবর কিছুটা এগোনোর পর একটা বাঁশের সাঁকো দেখতে পেলাম। সেটা পার হয়ে বাঁশঝাড়ের তলা দিয়ে আঁকাবাঁকা একটা পথ চলে গেছে। মানুষের যাতায়াতের ফলেই এই পথের রেখা তৈরি হয়েছে। বাঁদিকে একটা বিরাট বড় পুকুর চোখে পড়ল। সেই পুকুর পার হয়ে ডান দিকে দেখতে পেলাম একখানা কুঁড়ে ঘর, বাঁশের খুঁটি দিয়ে তৈরি, উপরে খড়ের চাল। আকাশ হাঁক দিল, ও বুড়ি, বাড়ি আছো নাকি? কোনো সাড়া শব্দ নেই। একটা কাক খড়ের চালের উপরে স্থির হয়ে বসে আছে, মাথাটা সামান্য কাত করে তাকিয়ে আছে আমাদের দিকে। বুড়ি, ও বুড়ি! এটুকু বলতে না বলতে সেই কুঁড়ে ঘর থেকে অসমর্থ এক বুড়ি লাঠি হাতে বাইরে বেরিয়ে সাড়া দিল। এই কে রে? আমার মনে কেমন খটকা লাগলো। নিশ্চিত হয়ে বলতে পারবো না, তবু মনে হলো এই বুড়িকে যতখানি অসমর্থ মনে হচ্ছে, গত রাতে মেলার পিছনে অন্ধকারে দেখা বুড়ি এতটা নড়বড়ে ছিল না। অন্ধকারে দেখেছি, তবু মুখাবয়বে যে মিল রয়েছে তা স্মরণ করতে পারছি। পরস্পর বিরোধী ভাবনা আমার মনকে আচ্ছন্ন করল। আরে আমি আকাশ, আমার এই বন্ধু কলকাতা থেকে এসেছে, তাই এখানে নিয়ে এলাম। ও আকাশ, আয় আয় ঘরে আয়। আকাশের ইঙ্গিতে আমিও ওর সঙ্গে সঙ্গে সেই কাঁচা ঘরে প্রবেশ করলাম। দিনের আলো ঘরের ভিতরে খুব সামান্যই প্রবেশ করেছে। অস্পষ্টভাবে ঘরের ভিতরের সব কিছু দেখতে পাচ্ছি। কেমন একটা
ঝাঁঝালো কটু গন্ধ ঘরের বাতাসে ভাসছে। মাটির মেঝেতে সঙ্গতিহীন কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিঁদুর দিয়ে একটা ছক কাটা, তার এক মাথায় পড়ে রয়েছে একটা কাঠের পুতুল, পাশে একটা শুকনো করটি, ছোটোখাটো, কোন প্রাণীর আন্দাজ করতে পারলাম না। সেই করটির কপালের উপরে কিছুটা সিঁদুর লেপ্টে রয়েছে। সব কিছুই কেমন যেন সন্দেহজনক। মনে ভয়ের সঞ্চার হলো। বস বস। বলে বুড়ি মেঝেতে পাতা একটা আসন আর একটা জলচৌকির দিকে ইঙ্গিত করল। দুজনে সেখানে বসলাম, আমি জলচৌকিতে আর আকাশ আসনের উপরে। তোর নাম তো তন্ময় রায়, বয়স 24 বছর। এবার আমি বিস্ময়ে একেবারে হাঁ হয়ে গেলাম। আমার নাম এই বুড়ির কোনোভাবেই জানার কথা নয়, অথচ পদবী সমেত নাম জানল কিভাবে? আপনি আপনি আমার নাম কি করে আমি অনেক কিছুই জানি। এটাও জানি তুই খুব ভালো ছেলে। ও তোর পিছু নিয়েছে। কেউ একটা না 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 কিছু না, যা যা এখন এখান থেকে চলে যা। বুড়ি একরকম জোর করে আমাদের দুজনকে ঘর থেকে বের করে দিল। তারপর মুখের উপরে সশব্দে দরজাখানা বন্ধ করল। আমরা দুজনে বিস্মিত হয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে ফিরতি পথে রওনা হলাম। কিছুতেই বুঝতে পারলাম না বুড়ি এভাবে আমাদের ঘর থেকে বের করে দিল কেন। সারাদিন আর বিশেষ কিছু অনুভব করিনি। দুপুরে যখন আয়নায় মুখ দেখলাম তখন নিজেকে সুস্থ স্বাভাবিক মনে হলো। হতে পারে সকালে যা দেখেছিলাম তা আমার দৃষ্টিভ্রম, কিন্তু ভিতরে ভিতরে যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে তা অনুভব করছি। কেমন দুর্বল উদাস ভাব আমার সারা শরীরকে ক্রমাগত আচ্ছন্ন করছে। সে রাতে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমে চোখ জড়িয়ে এলো। ঘুমের ঘোরে দেখলাম একটা অচেনা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। আশেপাশে ঘুটঘুট করছে অন্ধকার। সে একাকী অন্ধকার আমার মনে মুহুর্মুহু ভয়ের স্রোত উৎপন্ন করছে। দূরে কোনো অজ্ঞাত প্রাণী অদ্ভুত স্বরে ডেকে উঠল, আর তারপরেই চারপাশের অন্ধকারের বুকে এক এক করে জ্বলে উঠতে লাগল সেদিন দেখা সেই জ্বলন্ত চোখগুলোর মতো অসংখ্য চোখ। ক্রমাগত সেই চোখগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আতঙ্কে আমি ছুটতে আরম্ভ করলাম। নিশ্ছিদ্র অন্ধকারের বুকে গাছপালা লতা পাতা পার করে আমি ছুটছি প্রাণপণে, কিন্তু কোনোভাবেই সেই চোখের দল আমার পিছু ছাড়ছে না। আমি যতই এগিয়ে চলেছি ওরাও আমার সঙ্গে সঙ্গেই চলেছে। প্রাণপণে ছুটতে ছুটতে হঠাৎ এক জায়গায় আচমকা দাঁড়িয়ে পড়লাম। কোনোক্রমে নিজের গতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। ছুটতে ছুটতে আমি এসে পৌঁছেছি একটা খাদের ধারে। আমার পিছনে ভিড় জমিয়েছে ওই অলৌকিক চোখের দল, আর সামনে গভীর খাদ। আমার চারপাশে মৃত্যুর হাতছানি। হঠাৎ কে একজন আমার হাত ধরে হ্যাচকা টান দিতে সম্বিত ফিরল।
দেখলাম আমি দাঁড়িয়ে রয়েছি আকাশের বাড়ির ছাদে। আমার হাত ধরে টান দিয়েছে কাকু, অর্থাৎ আকাশের বাবা। কাকুর কাছেই শুনলাম, ধূমপান করতে ছাদে এসে কাকু দেখে আমি ছাদের সীমানায় আলগা ইটের গাঁথুনির উপরে দাঁড়িয়ে রয়েছি, আর মুহূর্ত মাত্র দেরি হলে হয়তো আমি সেখান থেকে নিচে ঝাঁপ দিতাম। বিষয়টা যে কি ঘটেছিল তা আমার বোধগম্য হলো না। সোজা নিচে নেমে এসে বিছানায় শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আবার যখন আয়নার সামনে দাঁড়াই, তখন দেখতে পাই সেই গত দিনের মতো আমার গায়ের চামড়া কুঁচকে রয়েছে। আমার চোখের সামনেই পরিবর্তন ঘটে। চোখ দুখানা জ্বলতে শুরু করে ফসফরাসের মতো। এবার অবশ্য আমি ভয় পাইনি। আয়না থেকে মুখ ঘুরিয়ে নিজের মতো বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। যখন আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম, তখনও আমার অনুভূতি আমায় বলছিল, সেই অদ্ভুত ভয়ঙ্কর প্রতিবিম্ব আয়নার ভিতর থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আজও গতদিনের মতো সেই চায়ের দোকানে পৌঁছালাম। কিছুটা সময় সেখানে কাটিয়ে ফিরে এলাম। সেদিন দুপুরে যখন খাওয়া দাওয়া করছি সবাই একসঙ্গে বসে, ঠিক সেই সময়ে মুখে কাপড় বাঁধা কতগুলো লোক আকাশের বাড়িতে ঢুকে পড়ল। তারপর সমস্ত কিছু ভাঙচুর করতে শুরু করল। সবাইকে শাসাতে লাগলো। সবার হাতেই আগ্নেয়াস্ত্র রয়েছে। দরজা বন্ধ করে দিয়েছে ওই দুষ্কৃতীরা। এই ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, চিৎকার চেঁচামেচির মাঝে হঠাৎ একটা গুলির শব্দ। চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল আকাশের বাবা। কাকিমা কেঁদে উঠে ঝাঁপিয়ে পড়ল কাকুর নিথর শরীরের উপর। ডাকাতের দল চিৎকার করে বলতে লাগলো টাকা পয়সা, সোনাদানা যা আছে সব বের করে দেওয়ার জন্য। কাকিমা বিলম্ব করছে দেখে একজন কাকিমার মাথার একদিকে বন্দুক ঠেকিয়ে ট্রিগারে চাপ দিল। কাকিমার মাথার অপর দিকটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। ততক্ষণে অন্য একজন আকাশকে চেপে ধরেছে। এমন হঠাৎ উদ্ভূত পরিস্থিতিতে আমি দিশেহারা হয়ে পড়লাম। চোখের সামনে কাকু কাকিমা মারা গেল। এবার আমি কি করব? পরিস্থিতি যা দেখছি তাতে আমার বন্ধুকে ওরা মেরে ফেলবে। এক জায়গায় একটা ধারালো ছুরি চোখে পড়ল। তৎক্ষণাৎ সেটা তুলে নিয়ে একজনকে পিছন থেকে জাপটে ধরে গলায় ঠেকিয়ে বললাম, এই এক্ষুনি ছেড়ে দাও, নইলে গলায় পোঁচ বসিয়ে দেবো। তৎক্ষণাৎ একটা থাপ্পড় এসে আমার গালে লাগলো, আর হাত থেকে ছুরিখানা ছিটকে পড়ল। ঘোর কাটতে দেখলাম আমি খাওয়ার টেবিলেই বসে রয়েছি। ছুরিখানা ছিটকে পড়েছে তরকারির একটা গামলায়। থাপ্পড়টা মেরেছে কাকিমা। কি হয়েছে তোমার? নিজের গোলায় নিজে ছুরি ধরতেছ কেন? আকাশ, মোর মনে হচ্ছে ও অসুস্থ। ওকে তাড়াতাড়ি ঘরে পাঠানোর ব্যবস্থা কর। ওর বাপ মাকে এক্ষুনি ফোন কর। এভাবে ফোন করলে কাকু কাকিমা চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বরং এক কাজ করি, কাল সকালে আমি ওকে দিয়ে আসবো। আমি হতভম্বের মতো কিছুক্ষণ বসে রইলাম। এসব কেন ঘটছে তার কোনো যুক্তি খুঁজে পেলাম না। কেন এমন হচ্ছে? ঘটনাগুলো বিক্ষিপ্ত, পরস্পরের সঙ্গে সংযোগ নেই। তবে একটা বিষয় এক, দুবারই যা করতে যাচ্ছিলাম তাতে আমার নিজের মৃত্যু হতো। খাওয়ার ইচ্ছেটা চলে গেছে। উঠে হাত ধুয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমে চোখ জড়িয়ে এলো। আমি ক্লান্ত, অবসন্ন। ঘুমের মাঝে চোখের সামনে ভেসে উঠল একটা পরিচিত দৃশ্য। দেখলাম সেই জটাবুড়ির ঘরে পাতা আসনে আমি বসে রয়েছি।
আমার মুখোমুখি বসে আছে সেই বুড়ি। সিঁদুর দিয়ে আঁকা সেই ছকের মাঝে একটা মাটির প্রদীপে জ্বলন্ত শিখা থরথর করে কাঁপছে। সেই আলোয় বুড়ির চোখ দুখানা মনে হচ্ছে দুটুকরো জ্বলন্ত অঙ্গার। আমায় বলল, তোর বিপদ, ঘোর বিপদ। দূর থেকে তোকে আর রক্ষা করতে পারবো না। আজ সন্ধ্যায় আমার কাছে আয়, একা আসবি, সঙ্গে যেন কেউ না থাকে। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। আমি উঠে বসলাম। আমার পাশে দেখলাম আকাশ ঘুমাচ্ছে। বাইরে উঁকি দিয়ে দেখলাম কাকু কাকিমাও আশেপাশে নেই। এই সুযোগ, কোনো রকমে পোশাক গায়ে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে যা কিছু ঘটছে তা থেকে মুক্তি পাওয়ার কোনো দিশা আমার কাছে ছিল না। কেন জানি না, ওই স্বপ্ন দেখার পর মনে হচ্ছিল একমাত্র জটা বুড়িই পারবে আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিতে। হিংস্র বাঘের আক্রমণে হরিণ যেমন আত্মরক্ষার তাগিদে নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রাণপণ ছুটতে থাকে, ঠিক সেইভাবেই এগিয়ে চললাম জটা বুড়ির আস্তানার দিকে। সেই খালপাড়ে এসে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। আশেপাশে কোথাও কোনো আলো চোখে পড়ছে না। ঝিঝির একঘেয়ে ডাক ভেসে আসছে কানে। আশেপাশে গাছপালার মাঝে কুয়াশার আস্তরণ জমতে শুরু করেছে। এই চত্বরে কোনো লোকজন সেদিনও চোখে পড়েনি। বড্ড নিরিবিলি, শুনশান। সাঁকোটা পার হয়ে যখন বাঁশঝাড়ের তলা থেকে বিরাট পুকুরটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমার মনে হলো আমি যেন এখানে একা নই। আমার আশেপাশে অন্ধকারে গা ঢাকা দিয়ে কেউ বা কারা আমায় অনুসরণ করছে। অজ্ঞাত ভয়ে আমার গা ছমছম করতে লাগলো। পুকুর পার হয়ে এসে অন্ধকারের মাঝে অস্পষ্টভাবে চোখে পড়ল জটা বুড়ির সেই আস্তানা। ঘরের সামনে দাঁড়িয়ে যখন হাঁক দিতে যাব, ঠিক সেই সময় দরজার কাছে অন্ধকারের মাঝে একজোড়া চোখ জ্বলজ্বল করে উঠল। শুনতে পেলাম পরিচিত কণ্ঠস্বর। আয়। আমি ধীর পদে সন্তর্পণে সেই ঘরে প্রবেশ করলাম। ঘরের মাঝে সেদিন যে ছক কাটা ছিল তার পাশে একটা প্রদীপ জ্বলছে। কম্পমান সেই প্রদীপের হলদে শিখার আভায় ঘর ঈষৎ আলোকিত হয়েছে। ছকের আশেপাশে যেন কিছুর আয়োজন করা হয়েছে। আমাকে একপাশে আসনের উপরে ইঙ্গিতে বসতে বলল বুড়ি। বসলাম। সব কিছু বুঝিয়ে বলার মতো সময় নেই, শুধু এইটুকু শোন। তোর শরীরে একটা অতৃপ্ত শয়তান আত্মা বাসা বেঁধেছে। আজ যদি তাকে তোর শরীর থেকে না তাড়াতে পারি, তবে আজই সে তোকে মেরে ফেলবে। আমি অন্যভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো উপায় নেই। অবিশ্বাস্য মনে হলেও গত দুদিন ধরে ঘটে যাওয়া ঘটনার অভিঘাতে আমার প্রতিবাদী সত্তা মৃতপ্রায় হয়ে পড়েছিল। তাই যেমনটা বুড়ি বলছে
সেই মতো করে চললাম। তোর আত্মাকে ওই শয়তান এখনো বশ করতে পারেনি। সে এখনো ভিন্ন সত্তা হয়ে তোর ভিতরে রয়েছে। তাই যা ঘটবে সব তুই টের পাবি। হয়তো ভয় পাবি, কিন্তু খবরদার আসন ছেড়ে উঠবি না। এই বলে আমার চারপাশে সিঁদুর দিয়ে বৃত্তাকার একটা গণ্ডি এঁকে দিল। আমি অভিভূত হয়ে পাথরের মূর্তির মতো বসে রইলাম। তারপর অস্পষ্ট মৃদু স্বরে বিড়বিড় করে বুড়ি কী সব বলতে লাগলো। প্রায় 10-15 মিনিট স্থির হয়ে বসে রয়েছি। এরপর চোখের সামনে ঘটতে শুরু করলো এক অবিশ্বাস্য ঘটনা। সেই সিঁদুর দিয়ে আঁকা ছকের উপরে যে করটি রাখা ছিল সেটা মাটি থেকে সামান্য উপরে ভাসতে লাগলো। আমিও সেই আসনে বসে অনুভব করলাম মাটি যেন কাঁপতে শুরু করেছে, যেন ভূমিকম্প পূর্বাভাস দিচ্ছে মহাপ্রলয়ের। ওই ছকের আশেপাশে যা কিছু ছিল সব কিছু শূন্যে ভাসতে লাগলো। ভাসমান অবস্থায় সব কিছু থরথর করে কাঁপছে। প্রদীপখানায় মৃদু কম্পন উঠে তেল গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে টপ টপ করে। আর ঠিক এমন সময় আমার ভিতর থেকে এক অজ্ঞাত নারী কণ্ঠ হুঙ্কার করে উঠল, আমাকে জ্বালাচ্ছিস কেন? আমাকে শান্তিতে থাকতে দে। এবার সেই বুড়ির কণ্ঠ থেকে ভেসে এলো দৃঢ় কণ্ঠস্বর, ও ভালো ছেলে, কারো কোনো ক্ষতি করেনি। তাহলে ওকে কেন মারতে চাইছিস? আমার শরীর দরকার। ভালো মন্দ হিসেব করে আমি কি করব? আগে যার শরীরে ছিলাম সে আমাকে নতুন শরীর দেবে বলেছিল। সেই আমাকে এই শরীরে পাঠিয়েছে। ওর প্রাণ না নিলে আমিও ধ্বংস হয়ে যাব। তাই ওকে মরতে হবে। আমি থাকতে তুই ওকে মারতে পারবি না। আমি মহাশক্তিশালী, আমাকে তুই হারাতে পারবি না। দেখবি দেখবি আমার ক্ষমতা। সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার শরীরের ভিতরে অন্য একটা শরীর যেন পাক খাচ্ছে। মাংস, অস্থি, মজ্জা সব তাল গোল পাকিয়ে যাচ্ছে। চরম অস্বস্তি হতে লাগলো শরীরে। এমন মনে হতে লাগলো যেন মৃত্যু যন্ত্রণাও এর কাছে লঘু। আমি আসন ছেড়ে নড়লাম না ঠিকই, তবে তীব্র কষ্টে আর্তনাদ করে উঠলাম, ওকে আমি বারণ করছি। জটা বুড়ির ক্ষমতা তুই জানিস না। কিচ্ছু করতে পারবি না তুই আমার। আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। তাহলে সহ্য কর। বলেই ছাইয়ের মতো কিছু আমার দিকে ছুঁড়ে মারল বুড়ি। শরীরে যেখানে যেখানে সেই ছাই পড়ল অনুভব করলাম উষ্ণতা। তবে আমি যতখানি উষ্ণতা অনুভব করছি তার চেয়ে 100 গুণ বোধহয় অনুভব করছে আমার ভিতরে থাকা সেই প্রেতাত্মা। যন্ত্রণায় হুঙ্কার করে উঠল, আমাকে তুই যন্ত্রণা দিতে পারিস, কিন্তু ধ্বংস করতে পারবি না। আমি তোকে ধ্বংস করতে চাই না। যদি তুই
আমি যা বলবো তা শুনিস, তবে তোর কোনো ক্ষতি আমি করব না। তুই মুক্ত হয়ে থাকবি, নইলে বন্দি হয়ে থাকতে হবে আমার কাছে। বলে আবার কিছুটা ছাই আমার দিকে ছুঁড়ে মারল। পুনরায় সেই প্রেতাত্মা হুংকার করে উঠল। বল বল কি করতে হবে, তবে প্রাণ আমার চাই। ও ভালো ছেলে, ওর শরীর ছেড়ে যে তোকে ওর শরীরে পাঠিয়েছে আর শরীরে ফিরে যা। সঙ্গে সঙ্গে আমার চোখের দৃষ্টি অন্ধকার হয়ে এলো। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরতে দেখলাম আমি সেই বুড়ির কোলে মাথা রেখে শুয়ে আছি। আমার মাথায় বুড়ি হাত বুলিয়ে দিচ্ছে। স্নেহময়ী কণ্ঠে বুড়ি বলল, এবার ফিরে যা, বিপদ কেটে গেছে। সারা জীবন এমন ভালো থাকবি। অশুভ যতই শক্তিশালী হোক, শুভই শেষ পর্যন্ত বিজয়ী হয়। যা। আমি উঠে একবার বুড়ির পা ছুঁয়ে প্রণাম করলাম। তারপর বেরিয়ে পড়লাম সেই ঘর থেকে। শীতের সন্ধ্যা, ঘড়িতে তখন 7:45 বাজে। আমি বিকেলে বেরিয়ে আগেই আকাশকে একটা মেসেজ করেছিলাম যে ঘুরতে বেরিয়েছি, 8টা সাড়ে 8টার মধ্যে ফিরে আসব। অতএব ও আর ফোন করেনি। কি ঘটল আজ সন্ধ্যায় তা আমি জানি না, তবে গত 2 দিন ধরে শরীরে যে অস্বস্তিকর ভাব অনুভব করছিলাম তা যেন সম্পূর্ণ বিদায় নিয়েছে। বেশ ফুরফুরে মেজাজে হাঁটতে লাগলাম। বাঁশগাছের তলা দিয়ে যখন সেই পুকুর পাড় ধরে সাঁকোর দিকে চলেছি, তখন হঠাৎ করেই নজর গেল পুকুরের জলের উপরে জমে থাকা কুয়াশার আস্তরণের দিকে। মনে হলো সাদাটে প্রেতের দল হাওয়ায় ভাসছে। সে দৃশ্য দেখে শরীরে শিরশিরানি অনুভব করলেও ভয় আমাকে কাবু করতে পারল না। যেন মনে হলো আমার পাশে পাশে সেই বুড়ি চলেছে আমায় আগলে। সাঁকোটা পার হয়ে শীতল গ্রাম্য অন্ধকার পথে হাঁটতে হাঁটতে যখন আকাশের বাড়ির কাছাকাছি পৌঁছালাম, তখন বিস্মিত হলাম অপ্রত্যাশিত কোলাহল আর কান্নার শব্দ শুনতে পেয়ে। ব্যাপার কি? এক প্রকার ছুটতে ছুটতে আকাশদের বাড়ির সামনে পৌঁছে হতবাক হয়ে গেলাম। ওদের উঠোনে লোকজনের ভিড়। সবাই নিজেদের মধ্যে চাপা স্বরে কথাবার্তা বলছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখলাম একটা মাদুরের উপরে শুয়ে রয়েছে আকাশ। ওর শরীরটা একটা কাপড় দিয়ে ঢাকা, আর ওর বুকের উপরে মাথা ঠেকিয়ে অঝরে কেঁদে চলেছে কাকিমা। লোকজনের কথাবার্তা এবং পরিস্থিতি দেখে বুঝতে বাকি রইল না কি ঘটেছে। কিছুক্ষণ আগে নাকি অজ্ঞাত কারণে আকাশ নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এমন পরিস্থিতিতে আমি কর্তব্য জ্ঞান হারিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ক্রমাগত কান্নার শব্দ আমার কানে ভেসে আসছে, আর আমার মানসপটে এক জটিল অঙ্কের সমাধান খুব দ্রুত হয়ে চলেছে। যদিও সে উত্তর এখনো আমার মনে সংশয় তৈরি করে, তবু কেন জানি না মনে হয় যে আমার শরীরে সেই অতৃপ্ত আত্মাকে পাঠিয়েছিল সে আর কেউ নয়,
আমার বন্ধু আকাশ। শুনছিলেন অনামিকা রচিত গল্প জটাবুড়ি ও অতৃপ্ত আত্মা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, শুভদীপ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না।